ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন স্যার, আরেকটা কোম্পানি নিয়ে চলে এসেছি অ্যানালাইসিস করতে। ওই কোম্পানিটা অটো সেক্টরের কোম্পানি। এখন তো বুঝতেই পারছেন অটো সেক্টরের কোম্পানিগুলো কেমনভাবে আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, কেন? ইলেকট্রিক ভেহিকেলসকে কেন্দ্র করে। তো অটো সেক্টরের ইন্ডাস্ট্রিতে কোম্পানিটা কাজ করে, তো ভালো আফসাইড পোটেনশিয়াল কিন্তু সেই কোম্পানিটার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তো চলুন কোম্পানিটা কী কাজ করে এবং কোম্পানিটার ক্লায়েন্ট কে আছে। আরেকটা জিনিস, অটো সেক্টরের ইন্ডাস্ট্রিতে কাজ করে কিন্তু অটো এনসিলারি কোম্পানি সব দেখব, যেখানে কোম্পানিটা যে কাজ করে সেই কাজটার তার প্রোডাক্ট টাটা মোটরসও ইউজ করে, মারুতি ইউজ করে, মহিন্দ্রা থেকে শুরু করে বিএমডাব্লিউ সবাই ইউজ করে। তো সেই কোম্পানির মধ্যে স্কোপটা বেশি আছে ভালো একটা রিটার্নের। তো চলুন কোম্পানির ডিটেলস আলোচনা করি। দেখুন স্যার, আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা ফোর হুইলার সেগমেন্টে তার প্রোডাক্টটাকে তৈরি করে, টু হুইলার সেগমেন্টে, টু হুইলার ইভি সেগমেন্টে, কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্টে এবং অফরোড সেগমেন্টে। তো অ্যাট ফার্স্ট কিন্তু আমরা ফোর হুইলার দেখে নেব। তো ফোর হুইলার সেগমেন্টে দেখুন কোম্পানিটা চাকা, তার সাথে সাথে কি ইউজ করে দেখুন, সুইচিং, হর্ন। তো এইভাবে দেখলে দেখা যাবে যে প্রচুর প্রোডাক্টটা কিন্তু স্পিকার থেকে শুরু করে যেগুলো অটো সেক্টরের ফোর হুইলার সেগমেন্ট লাগে, লাইটিং, এইসব কোম্পানিটার কিন্তু প্রোডাক্ট। স্যার, টু হুইলার সেগমেন্টের আইসিই প্রোডাক্টগুলো দেখব। দেখুন চাকা রয়েছে, তার সাথে কী আছে, সুইচ রয়েছে, যে টু হুইলার যেসব সুইচগুলো হয়, তার পাশাপাশি লাইটিং সুইচ রয়েছে। তো এভাবে দেখলে দেখা যাবে কিন্তু প্রচুর কোম্পানিটার কিন্তু প্রোডাক্ট রয়েছে যেগুলো ওয়েল নোন, তার মধ্যে সিটও পড়ে। আমরা যদি টু হুইলার ইভি সেগমেন্টে দেখি, দেখলে দেখা যাবে দেখুন চার্জার, অর্থাৎ অফ বোর্ড চার্জার যেটাকে বলে, সেই চার্জার রয়েছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে লাইটিং ব্যবস্থা রয়েছে, সুইচ রয়েছে, হর্ন রয়েছে, চাকা রয়েছে। তো এই প্রোডাক্টগুলো কোম্পানির রয়েছে টু হুইলার ইভি সেগমেন্টে। আমরা যদি কমার্শিয়াল ভেহিকেলসে দেখি, তাহলে কমার্শিয়াল ভেহিকেলসে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানির কী কী প্রোডাক্ট রয়েছে। কমার্শিয়াল ভেহিকেলসে ল্যাম্প রয়েছে, হর্ন রয়েছে, সিটস রয়েছে, তার পাশাপাশি কানেক্টিভ সলিউশন রয়েছে। তো এইভাবে কোম্পানির কিন্তু প্রচুর প্রোডাক্ট রয়েছে, যেই প্রোডাক্টগুলো হচ্ছে অটো সেক্টরের কোম্পানিগুলো অ্যাসেম্বলিং করে তারপরে তার গাড়িগুলো তৈরি করে। আমরা যদি অফরোড দেখি, তাহলে অফরোড কোম্পানিগুলোর ক্ষেত্রেও কিন্তু হচ্ছে কোম্পানিটা হচ্ছে প্রোডাক্ট তৈরি করে। যেমন এটা কি আছে, লিভার কম্বিনেশন সুইচ। তো তার পাশাপাশি যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে সেন্সার রয়েছে, হর্ন রয়েছে, সিট রয়েছে, এফএনআর সুইচ রয়েছে, ল্যাম্প রয়েছে। তো এইভাবে কিন্তু কোম্পানিটা অফরোড সেগমেন্টেও হচ্ছে অটো সেক্টরের কোম্পানিগুলোর ক্ষেত্রেও প্রোডাক্ট তৈরি করে। তাহলে কোম্পানির প্রোডাক্ট তো দেখলাম, যেটা কোম্পানি কি বলছে, কোম্পানি বলছে যে ফোর হুইলার, টু হুইলার, ইভি টু হুইলার। এখানে ফোর হুইলার ক্ষেত্রে কিন্তু ইভি ফোর হুইলারের ক্ষেত্রেও কোম্পানিটা প্রোডাক্ট তৈরি করছে, কমার্শিয়াল ভেহিকেলস এবং অফরোড প্রতি কটা সেগমেন্টের জন্য কোম্পানিটা প্রোডাক্ট তৈরি করছে। দেখুন স্যার, কোম্পানি তো প্রোডাক্ট তৈরি করছে, অনেক রকম প্রোডাক্ট তৈরি করছে বিভিন্ন সেগমেন্টের জন্য। তো এখানে আমরা দেখে নেব কোম্পানির কী কী ক্লায়েন্ট রয়েছে। দেখুন টু হুইলার সেগমেন্টে যদি দেখি, তাহলে টু হুইলার সেগমেন্টে দেখলে দেখা যাবে কোম্পানির ক্লায়েন্ট কে রয়েছে, বাজাজ রয়েছে, বিএমডাব্লিউ, হোন্ডা, তার পাশাপাশি হিরো রয়েছে, কেটিএম রয়েছে, মহিন্দ্রা রয়েছে, পিয়াগো, রয়্যাল এনফিল্ড রয়েছে, টিভিএস, সুজুকি রয়েছে, তার পাশাপাশি ইয়ামা রয়েছে। তো এতগুলো কিন্তু কোম্পানির প্রোডাক্ট দেশে, এবং প্রোডাক্ট নয় সরি, ক্লায়েন্ট, দেশের তো ক্লায়েন্ট রয়েছে, তার পাশাপাশি বিদেশেও কিন্তু কোম্পানির ক্লায়েন্ট রয়েছে। এবার আমরা যদি ফোর হুইলার সেগমেন্টে দেখি, দেখুন ফোর হুইলার সেগমেন্টে দেখলে দেখাবে কে কে রয়েছে, অশোক লেল্যান্ড, ডেলমার রয়েছে, ফোর্ড রয়েছে, ফ্লেট রয়েছে, জিএম রয়েছে, হুন্ডাই রয়েছে, হোন্ডা রয়েছে, মারুতি সুজুকি রয়েছে, মহিন্দ্রা রয়েছে, নিশান রয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে টাটা রয়েছে, টয়োটা রয়েছে। তো প্রচুর কোম্পানি, যেসব কোম্পানি দেশে এবং বিদেশে, কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট। আমরা যদি অফরোড ক্ষেত্রে দেখি, তাহলে অফরোড সেগমেন্টে কিন্তু কোম্পানির কী কী ক্লায়েন্ট রয়েছে দেখি। দেখুন আইশার মোটর রয়েছে, স্কট রয়েছে, জেসিপি রয়েছে, মহিন্দ্রা রয়েছে, নিউ হল্যান্ড রয়েছে, সোনালিকা রয়েছে, স্বরাজ রয়েছে, টাফ রয়েছে। তো এই কোম্পানিগুলো কিন্তু অফরোড সেগমেন্টের কোম্পানিটার ক্লায়েন্ট। তাহলে আমরা কোম্পানির প্রোডাক্ট দেখলাম, যেখানে এখন ইলেকট্রিক ভেহিকেলসের জমানা আসছে এবং প্রচুর কিন্তু গাড়ি ম্যানুফ্যাকচারিং হচ্ছে। ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিকেলসই থাকবে, তার সাথে সাথে কিন্তু পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি যে প্রোডাক্টগুলো তৈরি করছে, সেই প্রোডাক্টগুলোর কিন্তু ডিমান্ড আছে।
আর তার পাশাপাশি যদি আমরা ক্লায়েন্ট দেখি তাহলে কোম্পানির ক্লায়েন্ট হচ্ছে দেশে এবং বিদেশে ছড়িয়ে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির যে বিজনেস, সেই বিজনেস কিন্তু এই জায়গা থেকে বলা যেতে পারে লং টার্ম সাস্টেনেবল বিজনেস। তো কোম্পানির বিজনেস তো দেখলাম, চলুন এবার আমরা কোম্পানিটাকে দেখিনি। কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি। কোম্পানির নাম কি? ইউনো মিন্ডা। আগে মিন্ডা ইন্ডাস্ট্রিজ ছিল, এখন নাম হয়েছে ইউনো মিন্ডা। দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 3.43% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি কোম্পানিটা দেখুন 1 মাসের চার্ট দেখি, 4%, 4.5%। ওকে, 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে 17% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 34%। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 5 বছরের কোম্পানিটা 358%। কোম্পানিটা কিন্তু খুব ভালো একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে, 358%। তো দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন স্যার, যে এই যে কোম্পানি, যেখানে আমি কোম্পানির বিজনেসটা দেখালাম এবং ক্লায়েন্ট দেখালাম, অটো সেক্টরের প্রতি কটা কোম্পানি 2018 থেকে 2020 নিচে নেমেছিল। সে আপনি টাটা মোটরস বলুন, মারুতি সুজুকি বলুন, যতগুলো টু হুইলার বলুন, ফোর হুইলার বলুন, যতগুলো কোম্পানি, শুধু এই কোম্পানিটা বাদ দিয়ে অটো এনসিলারি সেগমেন্টের কোম্পানিগুলো কিন্তু নিচে এসেছিল, শুধু এই কোম্পানিটা বাদ দিয়ে। আর টু হুইলার সেগমেন্টে বাজাজ অটো বাদ দিয়ে। কারণ কি? কারণ কোম্পানিগুলো যে বিজনেস করছে, শুধু দেশে বিজনেস করছে না, কারণ গভর্নমেন্ট দেশে কিছু নিয়মকানুন চেঞ্জ করেছিল, কিছু ট্যাক্সেশনে চেঞ্জ করেছিল, যার জন্যে অটো সেক্টর কিন্তু সেই সময় পড়েছিল। তো এই কোম্পানিটা কেন পড়েনি সেই জায়গায় কনসেন্ট্রেট করছিল, কারণ কোম্পানিটার বিজনেস কিন্তু শুধু দেশের মধ্যে না, বিদেশ হচ্ছিল, সেখানে ইউনিটগুলো কিন্তু ভালো পারফরমেন্স করছিল। অ্যাজ ইট ইজ বলতে পারেন বাজাজ অটো কিন্তু 67টা দেশ, ইন্ডিয়া ছাড়া, ভারতীয় কোম্পানি, ভারত ছাড়া 67টা দেশে হচ্ছে বিজনেস করে। তো তার জন্যে কিন্তু এই কোম্পানিটাও সেই সময় ঠিকঠাক ছিল বা কনসেন্ট্রেট করছিল বলতে পারেন। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানি বিজনেস কী করছে। দেখুন আমরা যদি ম্যাক্সিমাম দেখি 12,444% রিটার্ন দিয়েছে, তাও কখন থেকে? কোম্পানিটা 2007 থেকে কিন্তু মার্কেটে এসছে। আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখলে দেখা যাবে, দেখুন 1183, 1254, 1584, সেটা 2507, 2980। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রিজার্ভটাকে বাড়িয়ে গেছে। তাহলে কোম্পানি বিজনেস ভালো করছে, তার জন্য রিজার্ভ বাড়িয়েছে বলা যেতে পারে। লং টার্ম বোরিং 280 করোড় রয়েছে, ঠিক আছে। শর্ট টার্ম বোরিং কত হচ্ছে? 488 করোড়। তো কোম্পানির কাছে বোরিং আছে, যেটা কিন্তু খুবই সামান্য তার রিজার্ভের থেকে বলতে পারেন। আমরা যদি কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে কোম্পানির কাছে ক্যাশ রয়েছে মোটামুটি কত? 59 করোড়। তো ব্যালেন্স শিট ঠিকঠাক ব্যালেন্স শিট বলা যেতে পারে, যেখানে খুব একটা কিন্তু বোরোয়িং কোম্পানির নেই, রিজার্ভ অনেকটা রয়েছে। আমরা যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি, তাহলে 42,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। কোম্পানিটা মিড ক্যাপ থেকে সদ্য কিন্তু লার্জ ক্যাপের দিকে পা বাড়িয়েছে বলতে পারেন। দেখুন পি রেশিও দেখলে দেখা যাবে কত? 55.4 রয়েছে পি, যথেষ্ট ভালো রয়েছে। কোম্পানিটার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 18.1 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 17.2, দুটো কিন্তু ঠিকঠাক রয়েছে। ফেস ভ্যালু 2 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে, ডিভিডেন্ড ডিল আছে 0.21%। আমরা যদি কোম্পানি 2015 থেকে প্রফিট দেখি, তাহলে 15 থেকে প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি 2015-তে 68, 123, 185, 331। দেখুন 331টা, 339 2018-19-এ। কেন এরকম ভালো করেছে? দেখুন আমি সেই সময় বলেছিলাম যে অটো সেক্টর সে সময় পড়েছিল, কিন্তু এই সময় কোম্পানিটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস প্রফিট জেনারেট করেছিল, যার জন্য কোম্পানিটা কিন্তু কনসেন্ট্রেট করছিল। তারপরে দেখলে দেখা যাবে, দেখুন 19-এর পরে কোভিড আসলো, 20 এবং 21, সেই সময় কোম্পানির বিজনেসে, সব কোম্পানির বিজনেসে কিন্তু এফেক্ট পড়েছিল। তারপরে দেখুন কোম্পানি কিন্তু আবার ট্র্যাকে চলে এসছে। 2022-এ 413, সেটা হচ্ছে 700 হয়েছে 2023-এ, 700টা কত এই কোয়ার্টারে? 817 এখনও হয়ে Q4 রেজাল্ট কিন্তু বেরোয়নি। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স করছে, সেটা আমরা সেলস গ্রোথ দেখলেও দেখতে পারবো। দেখুন সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানি 10 বছরে 24%, 5 বছরে 20%, 3 বছরে 22%, কারেন্ট ইয়ারে 22%, কন্টিনিউয়াসলি কিন্তু একটা ভালো সেলস গ্রোথ দেখাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছর 39%, 5 বছরে 18%, 3 বছরে 57%, কারেন্ট ইয়ারে কিন্তু 26%। তাহলে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু যথেষ্ট ভালো আছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, অর্থাৎ কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিয়েছে, দেখলে দেখা যাবে 10 বছরে কত? 58%, 5 বছরে 35%, 3 বছরে 37%, কারেন্ট ইয়ারে 30%। তাহলে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো একটা পার্সেন্টেজে তার শেয়ার হোল্ডারদের কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। রিটার্ন অন ইকুইটি কন্টিনিউয়াসলি একটা ভালো জায়গায় কিন্তু রয়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে মার্চ 2024 দেখুন প্রোমোটার কত? 68.8%, এফআই 7.6% এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু 17.5%, আর পাবলিক কত? অনলি ফর 6.2%। তাহলে ইনস্টিটিউশন ইনভেস্টার এবং প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে?
বলতে পারেন 93%-এর ওপরে স্টেক হোল্ড করছে, যেখানে এফআইএস ডিআইএস কিন্তু 25% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? দেখুন ইনস্টিটিউশনাল ইনভেস্টরের মধ্যে দেখলে দেখা যাবে, দেখুন প্রায় 15% স্টেক হোল্ড করছে কি মিউচুয়াল ফান্ড। 28টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে কানাডা মিউচুয়াল ফান্ড 3%-এর উপরে স্টেক হোল্ড করছে, এক্সেস মিউচুয়াল ফান্ড 2.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, ডিএসপি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড 2%-এর উপরে স্টেক হোল্ড করছে, এসবিআই লার্জ ক্যাপ মিড ক্যাপ ফান্ড 1.17% স্টেক হোল্ড করছে। যেখানে ফরেন ইনস্টিটিউশন বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের দেখলেও দেখা যাবে কি 7%, 7.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, এবং ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু 2%-এর উপর স্টেক হোল্ড করছে। 10টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। তো কেন রয়েছে এরা? কোম্পানির বিজনেসের রয়েছে, জন্য রয়েছে, কিন্তু স্যার আমরা যেটা একটু আগে দেখালাম। তো স্যার আমি সবসময় বলি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু কোম্পানির বিজনেস দেখবেন। দেখুন অটো সেক্টরের মধ্যে বিভিন্ন কম্পিটিশন আসছে, বিভিন্ন রকমভাবে আজকে টাটা মোটরস একটা ভালো জায়গায় রয়েছে। মারুতি আর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বলুন, হুন্ডাই বলুন, তারা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসতে চলেছে 2024-এর শেষের দিকে এবং 25-এর শুরুর দিকে। তখন কিন্তু টাটা মোটরসের জন্য সেই কম্পিটিশনটা বেড়ে যাবে। তো এই কোম্পানিটা কী করছে? এই কোম্পানিটার কিন্তু সেরকম কম্পিটিশন খুব একটা নেই। অটো ইনসুলেটর তৈরি করে, যেখানে কোম্পানির এতগুলো ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টের কাছে কিন্তু তারা অটো পার্টসটা প্রোভাইড করছে। তো এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। কন্টিনিউয়াসলি কোম্পানিটা ভালো পারফরমেন্স দিচ্ছে, আজকের দিনেও কিন্তু কোম্পানিটা একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো বেস্ট ইনভেস্টমেন্ট কোম্পানি বলতে পারেন এই কোম্পানিতে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।